তাকে ক্যাপিটালাইজ করে মানুষ করেই কিন্তু তারা তাদের এই পুরো জনমতটাকে তাদের পক্ষে আনানোর একটা চেষ্টা। দ্যাট ইজ দি স্টাইল অ্যান্ড আর্ট অ্যান্ড স্ট্র্যাটেজি। সুতরাং যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস আছে। সেই উইকনেসটাকে গার্ড করা হলো রাজনৈতিক দলের দায়িত্ব, আর স্ট্রেংথটাকে প্রজেক্ট করা হলো রাজনৈতিক দলের দায়িত্ব। দ্যাটস হোয়াট দে ডু। আর অপরপক্ষের কাজ হলো অন্য রাজনৈতিক দলের দুর্বল স্থানে আঘাত করা এবং সেই সাথে নিজের যে স্ট্রেংথটা, যে শক্তিটা যেটা, সেটাকে প্রজেক্ট করা। তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আমি দুজনের বক্তব্য শুনেছি। একজন বলেছেন যে জামাতে ইসলামী যখন কারো সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে এবং জোটের অংশ হিসেবে সরকারে যায়, তখন তাদের দায়িত্ব সেই সরকারের সম্মান রক্ষা করা। তখন সে আর তার ব্যক্তি স্বাতন্ত্র্যের মধ্যে থাকে না, তখন তাকে সরকারের স্বাতন্ত্র্যে থাকতে হয়। সেই সময় ম্যাডাম খালেদা জিয়ার সরকারের সাথে জামাতের একটা রাজনৈতিক বোঝাপড়া ছিল, সমঝোতা ছিল, এবং তারা একত্রে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ভোট যুদ্ধে নেমেছিল। যুদ্ধে জয়লাভ করে তারা মানে সরকার গঠন করেছে। সেইখানে থেকে জামাতের নেতারা তাদের যদি দুর্নীতির অভিযোগ যদি তোলে, তাহলে তাদের নিজেদেরই অস্তিত্ব থাকে না। এবং ওই সময় কিন্তু সরকারের দুর্নীতি যা সমালোচনা করা জামাতের দায়িত্ববোধের পরিচয় হতো না। তো সেই জন্য তারা বলেছে, এবং তারা যেহেতু খালেদা জিয়াকে রেসপেক্ট করেন, তারা যেহেতু প্রেসিডেন্ট জিয়াকে রেসপেক্ট করেন, সুতরাং তারা প্রেসিডেন্ট জিয়ার রেসপেক্টের প্রতি, তাদের সেই দলের প্রতি তাদের ভালোবাসা, সেই কারণেই তাদের ভিতরে একটা সম্পর্ক গড়ে ওঠে। এবং দীর্ঘ সময়, প্রায় 3 দশকেরও বেশি সময়, জামাত এবং বিএনপি, এবং এটা আমি আপনাকে এর আগেও একটা জায়গায় বলেছি যে আমরা কিন্তু বিভিন্ন রকম যে পরিকল্পনা তৎকালীন আওয়ামী লীগ এবং ভারতের, যে আওয়ামী লীগের যে স্ট্র্যাটেজি প্রিপারেশন কিন্তু ইজ টু বি ডান বাই নট বাই আওয়ামী লীগ সোললি, ইট ইজ টু বি বরড ফ্রম তাদের দুইটা রিসার্চ সেন্টার ছিল। একটা ছিল নিজেদের, আর একটা ছিল মানে পার্শ্ববর্তী দেশের। এবং তারা রিসার্চ করে বের করেছে যে যদি জামাতকে আমরা বিএনপির থেকে আলাদা করতে না পারি, তাহলে এই দেশে ইলেকশন জেতা খুব ডিফিকাল্ট। কারণ বিএনপি ইজ এ ভেরি পাওয়ারফুল পার্টি, ইট হ্যাজ গট পার্সোনাল ক্যারিশমা, যেটা প্রত্যেকটা দলেরই কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি থাকে। আমি এই কথাটা প্রায়ই ব্যবহার করি যে বিএনপির সেন্টার অফ গ্র্যাভিটি ছিল, একটা সময় ছিল জিয়াউর রহমান। এই সেন্টার অফ গ্র্যাভিটিটা অনেক সময় এটা ব্যক্তিত্বের উপর গড়ে ওঠে, আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এটা একটা আমি বলবো যে ভাইব্রেন্ট ইয়াং জেনারেশনের উপর ডিপেন্ড করে গড়ে ওঠে। বিএনপির যে সেন্টার অফ গ্র্যাভিটি ছিল সেটা হলো কারিসমেটিক লিডার, এবং যার মূল জায়গায় ছিলেন জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমানের প্রস্থানের পরে বেগম খালেদা জিয়া। এবং বেগম খালেদা জিয়ার কতগুলি স্ট্রেংথ ছিল। তার একটা স্ট্রেংথ হলো সিম্পলি উনি দেশের স্বার্থে কারো সাথে কোনো কম্প্রোমাইজ করেন নাই। 2 নম্বর হচ্ছে মানুষের কল্যাণে অকল্যাণ হবে এমন কোনো কিছু সে করেন নাই। এমনকি তার জীবনটা কিন্তু উনি ত্যাগ করলেন এই সাধারণ মানুষের সাথে জন্য যুদ্ধ করতে করতে। ইভেন তার নিজের পরিবারের সন্তানও তার কাছে, তার আদর্শের কাছে কিন্তু নতি স্বীকার করেছে। তো এইটা কিন্তু ছিল মানে খালেদা জিয়ার বিএনপি। এবং সেই বিএনপির প্রতি যে কোনো মানুষ, আর খালেদা জিয়া যে বিএনপিতে ছিলেন এবং উনি যখন ইন্তেকাল করেন, তখন কিন্তু উনি আর বিএনপির সম্পত্তি না, উনি দেশের সম্পত্তি হয়ে গেছিলেন। এই জন্য দল মত নির্বিশেষে লাখো লাখো মানুষ, ওখানে কিন্তু কোনো বিএনপির লোক ছিল না, ওখানে কিন্তু লাখো মানুষ ছিল যারা তার ব্যক্তিত্বকে সম্মান করে, তার প্রতি শ্রদ্ধা থেকে কিন্তু তারা সেখানে সেই সমস্ত জয়েন করেছিল। সুতরাং আমি বলবো যে এটা হলো যে, তো ওই বিএনপির যে মন্ত্রী ছিল তারা তো বিএনপির সমালোচনা করতে পারে না, সুতরাং তাদের পদত্যাগের প্রশ্নই আসে না। আমি মনে করি যে এই যে যুক্তিটা উনি তুলে ধরলেন, এটা খুবই একটা, আমার আমি একজন খুবই খুবই কাঁচা যুক্তি। এই যুক্তি কিন্তু এইখানে টেকার কথা না।
আর তার আগে আমি মিস্টার মেহেদী হাসান পলাশ ভাইয়ের কারেকশনের জন্য বলছি, আমি কিন্তু বাসের ব্যাপারটা কিন্তু মিডিয়াকে দোষী করি নাই ভাই, আপনি বোধহয় ইউ মিসআন্ডারস্টুড মি। আমি মিডিয়াকে বলেছি টাইমসে মিস্টার তারেক রহমানকে খাম্বা বলাটা আমি মোটেই একজন এই দেশের নাগরিক হিসাবে আই কুড নট অ্যাকসেপ্ট ইট, বিকজ হি ইজ দি লিডার অফ মাই কান্ট্রি, whether I like him or not, it doesn't matter. Whether I do his party or not doesn't matter. But he is the leader of the largest party of this country. তো তাকে ডেমোনাইজ করার জন্য এইভাবে একটা নাম দেওয়া, আই ডিড নট অ্যাকসেপ্ট ইট। আমি ওইটার সমালোচনা করেছি। সেকেন্ড যেটা বলেছি, যে কথাটা হয়তো আমি কপির ব্যাপারে আমার কোনো অবজারভেশন নাই, ইট হ্যাজ গট নাথিং টু ডু, মিডিয়া এটা করে নাই, করতে যাবেও না, বিকজ দে আর ভেরি প্রিটি মাচ সেন্সিবল। আরেকটা যেটা বলেছি সেটা যে এই তারেক সাহেবকে যে এই যে নামটা দেওয়া, এই নামটার কিন্তু উৎপত্তি করেছিল কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার, দে আর দি ওয়ান হু ইনিশিয়েটেড দিস। আজকে কিন্তু তারাই তাদের চেহারা পাল্টায় ওনার পাশে গিয়ে দাঁড়াইছে, একদম লজ্জাও পাচ্ছে না তারা, এটাই আমার কাছে খুব অবাক লাগছে। আমি হলে তো লজ্জায় যেতাম না, আমি হলে বলতাম যে ভাই আমাকে এই সম্পাদক থেকে সরাও, তারপরে ডেইলি স্টারের অন্য কাউকে দিয়ে তাকে দিয়ে পাঠাও, আই উইল নট গো, বিকজ আমি ওনার সম্বন্ধে খুব আজে বাজে কথা বলছি। আজকে কিন্তু আর ওনাদেরকে রক্ষা করার আর কোনো মেসিহা নাই, উনি একমাত্র। এই জন্য আর পরের যে ব্যাপারটা আমি বলেছি সেটা হচ্ছে যে ভালো ভালো সাংবাদিকরা, বড় বড় সাংবাদিকরা খুব পরিচিত মুখ, তারা এখন অন্য একে অপরের ব্যক্তিগত, অথবা সে মনে করেন আমি এক দলকে পছন্দ করি, আমি তার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, আমি অপর দলের ছোটখাটো বিষয়, ব্যক্তিগত বিষয়গুলিকে আমরা এটা জাতীয় লেভেলে এটা আলোচনায় নিয়ে আসছি। সেটা আমাদের জন্য খুবই মোটেই স্বাস্থ্যকর না, এটা একটা হেলদি সিচুয়েশন না, ইট ইজ ভেরি মাচ আনহেলদি। এবং ব্যক্তিগত অ্যাটাক কেউ কাউকে না করি, এটাই আমাদের কিন্তু আমার এটা ব্যক্তিগত অনুরোধ সকল সিনিয়র সাংবাদিকদের প্রতি, প্লিজ ডু নট ব্রিং দ্য পার্সোনাল ইস্যু। ইয়েস, ওয়েন ইউ আর এ লিডার, আমার একজন আমাদের খুব শ্রদ্ধেয় আমাদের একজন মিলিটারি লিডার বলতেন যে তুমি গাছের যত বেশি উপরে উঠবা তোমার পেছনটা তত বেশি এক্সপোজড, মানে গাছে উঠলে নিচের অংশটা বেশি দেখা যায়। সুতরাং যখন সেলিব্রিটিরা উপরের দিকে ওঠে তখন তাদের নিচের অংশটা বেশি এক্সপোজড হয়ে যায় এবং তারা তখন বেশি বিপদের মুখে থাকেন, যে কেউ তাদেরকে আঘাত করতে পারেন যে কোনো জায়গা থেকে। সুতরাং যখন নেতারা উপরের দিকে ওঠেন তাদের পেছনটাকে তারা গার্ড করে রাখা উচিত, যেন কেউ তাদেরকে খোঁজা না দিতে পারেন। তো এই জিনিসটা আমার মনে হয় আমাদের নেতারা বোধহয় খুব কম মনে রাখেন। আর ব্যক্তিগত চর্চা কিন্তু ভাই ওই আমেরিকান রাজনীতিতে ব্যক্তিগত চর্চা ছিল না, এই ব্যক্তিগত চর্চার কিন্তু আগমন ঘটিয়েছেন মিস্টার ট্রাম্প। আমি একটা এক্সাম্পল বলছি, যেটা প্রথম নির্বাচনে ব্যারাক ওবামা এবং জন ম্যাকেইন, তারা দুইজন ছিলেন একে অপরের প্রতিপক্ষ। একজন অ্যারিজোনাতে জন ম্যাকেইনের একটা র্যালিতে একজন মহিলা বলল যে আমি জানি ব্যারাক ওবামা মুসলিম এবং সে বাংলাদেশ মানে আমেরিকায় জন্মগ্রহণ করা না, সে একটা বিদেশি, তাকে কিভাবে? তখন জন ম্যাকেইন বললেন, এক্সকিউজ মি ম্যাম, ইট ইজ লাই, এটা একটা মিথ্যা কথা। ব্যারাক ওবামা ইজ ভেরি মাচ ইজ নট মুসলিম, হি ইজ জাস্ট খ্রিস্টান লাইক ইউ এন্ড মি, হি ইজ জাস্ট হ্যাজ এ ডিফারেন্ট কালার and he comes from a different party and we do have difference of opinion on our ideology. I have got nothing to do with his citizenship and I have got nothing to do with his religion. তো দেখেন দুইজনেই কিন্তু প্রেসিডেন্ট পদপ্রার্থী, কিন্তু একজন তার পার্টির একজন মহিলাকে যে একটা ভুল ধারণা নিয়ে তাকে প্রশ্ন করছে এবং তাকে বলছে এটা একটা মিথ্যা কথা, এই সমস্ত গুজবে আপনি কান দিবেন না। সে কিন্তু আমার মতোই একজন নাগরিক এবং আমেরিকার স্বার্থ তার কাছে আমার মতোই খুবই গুরুত্বপূর্ণ, সে আমেরিকার স্বার্থকে কখনো জলাঞ্জলি দিবে না, সে আমার মতোই সে দেশপ্রেমিক, সুতরাং তাকে আপনি এভাবে কথা বলতে পারেন না। তো এই শিষ্টাচার কিন্তু আমাদের নেতাদের ভিতরে আসতে হবে, তাহলেই কিন্তু আমাদের রাজনীতি পরিশুদ্ধ হবে। তো এটা একটা ভালো জিনিস যে ওনারা যে সমালোচনাটাই করছেন সেটা কিন্তু এখনো একটা শালীনতার পর্যায়ে আছে, এটা ওই শেখ হাসিনার মতো মানে ফাউল মাউথের মানে পর্যায়ে যায় নাই। উনার তো 15 বছর উনি যে পরিমাণ গালিগালাজ এই বাংলাদেশের সবচেয়ে রেসপেক্টেড একজন মহিলাকে করেছেন, আমার মনে হয় উনার এই শাস্তিটাই, এই যে উনার যে অবস্থা এখন আছেন, এটাই ওনার জন্য সবচেয়ে অসংখ্য ধন্যবাদ।